নেতিবাচকতা দিয়ে দেশকে ইতিবাচক লাইনে কেমন করে নেবেন? আপনার মনস্তত্ত্বই যদি নেতিবাচক হয়, কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এটাই যদি হয় কথা, তাইলে আর আমরা দেশকে আগাবো কেমন করে? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বার্থের হিসাব নিকাশটা আনা যাবে না। ওই নির্ভীক চিত্তেই কথা বলবেন, নির্ভীক চিত্তেই এগিয়ে আসবেন। পরিবর্তন যদি এই দেশে হয়, আপনাদের হাত ধরেই হবে। নিজের কাছে নিজে সৎ থাকবেন। খালি টাকা পয়সা না নিলেই মানুষ সৎ হয় না। আপনি একটা সরকারি চাকরি করেন, মাস শেষে বেতন নেন, আপনার কাজ হচ্ছে নদী ভাঙন ঠেকানো, সরকার আপনাকে অত টাকা দিতে পারে না। নদী যখন ভাঙে, মানুষটার পাশে গিয়ে তো দাঁড়াইতে পারেন, বলতে তো পারেন যে আমি এই পরিকল্পনাটা করেছি, হেড অফিসে পাঠিয়েছি, এবার পারলাম না, পরের বার পারবো। সেটাও যদি না করি, এটা কেমন সততা হইল? নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এইরকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না। শত্রুও বলতে পারবে। রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন। সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আত্মত্যাগ করবেন। আমি তো জানি কয়দিন পরে আপনাকে কেন ডায়াসে উঠাইলো, ওকে কেন উঠাইলো না, এই নিয়ে আপনারা ঝগড়া করবেন। যদি নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে, আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসে নাম করে নিয়েছে আমাকে বলেন? চে গুয়েভারা আত্মত্যাগ না করে নাম করে নিয়েছে? করে নাই। আমি দায়িত্বে যাব, গাড়ি পাবো, মিন্টু রোডে বাসা পাবো, একটা করে প্লট পাবো, বালু পাথরের ব্যবসা পাবো, কোরবানির হাটের ব্যবসা পাবো, জলাশয় পাবো, এই সমস্ত নিয়ে কেউ কোনোদিন জনপ্রিয় নেতা হবে না। হ্যাঁ, নেতা হবে, কিন্তু জনপ্রিয় নেতা হইতে পারবে না। জনপ্রিয় নেতা হইতে গেলে আত্মত্যাগটা করতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর চেয়ারের জন্য কে আগে গেল, কে পরে গেল, এই নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। অনাবশ্যকীয় অবিশ্বাসের বীজ বপন করা হয়, সম্পূর্ণ অনাবশ্যক, ভিত্তিহীনভাবে সন্দেহের বীজ বপন করা হয়। এইটা করা যাবে না। এটা যখনই এই ধরনের সন্দেহের বীজ বপন করা হবে, তখনই বুঝতে হবে এটা ব্যক্তি স্বার্থে এবং গোষ্ঠী স্বার্থে করা হচ্ছে। তখন কিন্তু আর জনস্বার্থে উপেক্ষিত থাকবে। আরেকটা কথা হচ্ছে পারসিস্টেন্স। যা বলবেন বলতে থাকবেন। পরিস্থিতি যতই বিরূপ হোক না কেন, ফোকাসটা হারানো যাবে না। সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় হয়েছে, এই 1 মিনিট কি আমাকে দিয়ে শোনা এজাজকে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমরা মিডিয়ার কথা বলি, আমি তো নিজের সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করি, যার সাথে আমার কোনো সম্পর্ক নাই সেটাও আবিষ্কার করি। তো এইরকম সোশ্যাল মিডিয়াতে জেনে না জেনে কোনো পোস্ট দেওয়া যাবে না, জেনে তারপরে পোস্ট দিতে হবে, কারণ এটা ম্যাটার করে। তো অনেক মানুষ এটা শোনে। তো হ্যাঁ, মিডিয়া সারাক্ষণই নেতিবাচক যদি প্রচারে থাকে, আমরা সাহস পাবো কোথা থেকে? প্রথম প্রশ্ন আমাকে, আপা পলিথিন কি বন্ধ হলো? জানি আমি যেন বাধ্যই উত্তরটা দিতে যে না। প্রশ্নটা তো এরকমও করা যায় যে আপা সুপার শপে তো বন্ধ হয়েছে, কাঁচা বাজারে কবে বন্ধ করবেন? হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে করবে না। এখন যখন সুপার শপে বন্ধ হয়েছে এই কথাটা বলা হয়, কাঁচা বাজারে গিয়ে কিন্তু একটা প্রভাব পড়ে। কাঁচা বাজার তখন ভাববে যারা ওরা তো বন্ধ করে দিয়েছে, তার মানে আমাকেও বন্ধ করতে হবে। এইটা প্রশ্ন করা হয় না। প্রশ্নটাই সবসময় হচ্ছে নেতিবাচক একটা প্রশ্ন করা হয়। নেতিবাচকতা দিয়ে দেশকে ইতিবাচক লাইনে কেমন করে নেবেন? আপনার মনস্তত্ত্বই যদি নেতিবাচক হয়, কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এটাই যদি হয় কথা, তাইলে আর আমরা দেশকে আগাবো কেমন করে? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা হচ্ছে, আপনাদের সঙ্গ এই কোয়ালিশনে যেন নারী থাকে, নারীর সমান অধিকার আপনারা নিশ্চিত করবেন। আপনারা নিশ্চিত না করলে নারীর সমান অধিকারের বিরুদ্ধে যারা থাকে তারা কিন্তু কোনোদিনও, তাদের বিরুদ্ধে আপনারা সবসময় দুর্বল থাকবেন। এবার একটু আসি, মিথ্যাটা না বলা
আমি যেরকম দেখি, ধরেন আমি একটা কমিটি করলাম, এই কমিটিতে এই 5 জনকে নিলাম, উনি বাদ পড়লেন, সাথে সাথে ওনার ফেসবুক পোস্টিং এমন নেগেটিভ হয়ে গেল মন্ত্রণালয়ের কাজকর্ম নিয়ে। এটা কিন্তু এই প্রজন্মের মধ্যেও আমি দেখি, এটা কিন্তু বাবা হইতে পারবে না। হ্যাঁ, আপনি যদি দেখেন যে আপনি পারছেন না, সরে যান, কিন্তু সংগঠনটার ক্ষতি করেন না। এবার আরেকটা কথা বলি যে আমার কাছে দুটো হচ্ছে আসার জায়গা। একটা হচ্ছে মানুষ দোষ করি আর না করি, দোষ খুঁজতেই থাকে। হ্যাঁ, এটা ভালো, একদিকে ভালো, কিন্তু ইউ হ্যাভ টু অলসো এঙ্গেজ। আরেকটা হচ্ছে যেমন আমাদের কামরুজ্জামান ভাই, বাতাস সবচেয়ে দূষিত। কামরুজ্জামান ভাই যদি একটু বলতো যে আজকে বৃহস্পতিবার, বাতাসটা 2 ঘন্টার জন্য সবচেয়ে দূষিত, এটা বলবে না, বাতাস সবচেয়ে দূষিত, এমন ভাবে বলে যে মনে হয় আর নিঃশ্বাসই নিব না আজকে। হ্যাঁ, তা হবে না। আবার ধর অনেক সমস্যার সময় গরম লাগলে এয়ার কন্ডিশনার লাগান না, কিন্তু যদি বলি এয়ার পিউরিফায়ার লাগান, ওই শুরু করে দেন। তাইলে গরিবের কি হবে? গরিব তো এয়ার পিউরিফায়ার লাগাতে পারবে না। গরিবরা যারা বেশিরভাগই গ্রামে থাকে, তারা এয়ার পিউরিফায়ার লাগেও না, তাদের প্রচুর গাছগাছালি আছে। তবে আমাদেরকেও নিজেদের হর্ন, আপনি হর্ন, আপনার আজকে যে কয়জন আছেন বলেন তো, কয়জন নিজেদের গাড়িকে বলছেন হর্ন না বাজাইতে? বলেন তো, দেখেন মাত্র 5টা হাত। গাড়ি যে গাড়িতে চড়েন, বাসে চড়েন না? বাসে চড়েন তো, বাসে কেউ সিগারেট খেলে তো বাধা দেন না? উঠে ড্রাইভারকে বলবেন যে মামা হর্ন বাজিয়েন না, ওর কানে কথাটা ঢুকাতে হবে, কারণ 54 বছর তো খালি হর্নই বাজাইলাম। যখন হর্ন বাজাবো না, এটা নিজেরা প্র্যাকটিস করা শুরু করি। এবং হর্ন না বাজিয়ে ঢাকা শহরে গাড়ি চালানো যে সম্ভব, এটা আমি জানি, আর ববি হাজ্জাজ ভাই জানে, উনিও হাত তুলছে, ওনার গাড়ি হর্ন বাজায় না। হ্যাঁ, তো হর্নটা বাজানো যাবে না, নিজেরা এই প্র্যাকটিসটা করি। আমার দ্বিতীয় আসার জায়গাটা হচ্ছে কি জানেন? ইউথ। দেখেন, আমরা আশাই হারিয়ে ফেলেছিলাম যে কোনোদিন চরম স্বৈরাচার, নিপীড়নমূলক, কর্তৃত্বপরায়ণ একটা শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাবো। এই মুক্তি পেলেই থিংস উইল নট ফল ইনটু প্লেস অটোমেটিক্যালি। মুক্তি পেলেও সবকিছু দেশে ঠিক হয়ে যাবে তা না, কারণ সে তো সিস্টেম গড়ে দিয়ে গেছে জায়গায় জায়গায়। সেই সিস্টেম তো নানানভাবে ব্লক তৈরি করবে, প্লাস সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী মহল তো আছেই। সো ইট উইল টেক টাইম। এই আপস অ্যান্ড ডাউনস হবে, টার্বুলেন্স হবে, কিন্তু তরুণেরা যেভাবে করে ওই রাহুগ্রাস থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে, তখন কেন মুক্ত করতে পারছিলেন জানেন? নির্ভীক ছিলেন, জীবনের মায়া করেন নাই, স্বার্থের কথা ভাবেন নাই। তারপরে যখন পট পরিবর্তন হলো, নানান স্বার্থের হিসাব নিকাশ চলে আসলো। তো ওই স্বার্থের হিসাব নিকাশটা আনা যাবে না। ওই নির্ভীক চিত্তেই কথা বলবেন, নির্ভীক চিত্তেই এগিয়ে আসবেন। পরিবর্তন যদি এই দেশে হয়, আপনাদের হাত ধরেই হবে। এবং লাস্ট কথা হচ্ছে আমার, জলবায়ু পরিবর্তনে যখন আন্তর্জাতিক সম্মেলন হয়, তখন মার্কিন রাষ্ট্রপতি কি কথা বললেন সেইটা নিয়ে যত আগ্রহ থাকে, গ্রেটা থুনবার্গ কি বলল সেটা নিয়েও একই রকম আগ্রহ থাকে। গ্রেটা থুনবার্গ সে কোনো টাকা পয়সা গ্রহণ করে নাই, সে বিমানে উঠে সম্মেলনে যায় না, সে আত্মত্যাগ করেছে। সেই জন্য তার কথাটা গুরুত্ব পেয়েছে, সে নিজের সততা প্রমাণ করেছে। আর আমি যদি সৎ থাকি, সারাদিন টিভি টক শোতে গিয়ে বললে আমার নামে বদনাম করলে লাভ আছে নাকি? ওগুলো উল্টো যদি আমার নামে বদনাম করে, তখন তার ব্যাপারে একটা প্রশ্ন উত্তর উঠবে যে উনি কোথা থেকে অসৎ হলো, এটা তো কোনোদিনও আমরা মানলাম না। ইউ নো হোয়াট আই মিন? সো আপনারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েন না, দেশের জন্য আপনাদের জেনারেশনটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন যে দেশের জন্য আমরা আত্মত্যাগ করব। আত্মত্যাগ মানে না খেয়ে থাকা না, আত্মত্যাগ মানে সুন্দর জামা না পরা না, আত্মত্যাগ মানে হচ্ছে স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে না পড়া।